আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে সেকেন্ড পার্টের অষ্টম অধ্যায়, আধুনিক পদার্থ বিজ্ঞান। ঠিক আছে, শুরু করা যাক। আধুনিক পদার্থ বিজ্ঞান। আচ্ছা, সবার আগে ক্যাটাগরি দেখি। যদি আমি 25-এর শর্ট সিলেবাসের কথা বলবো, তাহলে এই অধ্যায়ে মনে রাখবা জাস্ট দুইটা ক্যাটাগরি আছে। ঠিক আছে, আগে আমরা মোটামুটি 25-এর সিলেবাসটাই করব। আর একটা ছোট কনসেপ্ট যেটা বাদ দিছে, তো সেটা খুব বেশি তোমার জানা লাগবে না। এই অধ্যায়ে মেনলি হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, মনে রাখবে। ঠিক আছে, ক্যাটাগরি এ, এখানে বলতে পারো যে এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। নাম কি? আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, তড়িৎ ক্রিয়া। ক্যাটাগরি বি, ক্যাটাগরি বি হচ্ছে আপেক্ষিকতার সূত্র। আপেক্ষিকতার সূত্র। বোঝা গেছে? তাহলে এই অধ্যায়ে কয়টা টপিক বলো? দুইটা ক্যাটাগরি বলতে পারো। একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ইংরেজিতে বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপেক্ষিকতা সূত্র, থিওরি অফ রিলেটিভিটি। এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভালো হয়েছে, দেখছো ক্লাস কি সুন্দর, ছিমছাম চুপচাপ। ভালো আছে, ভিডিও করা অনেক দিক দিয়ে ভালো। ক্লাসে নিয়েও আরামে নিতে পারবো, কনসেপ্টে ভিডিও হয়ে গেল। ঠিক আছে, পরীক্ষার আগে ওয়ান শট দেখেও তুমি চলে যেতে পারবে। আচ্ছা, কাটিং দরকার নেই, আনকাটি চলবে। ঠিক আছে, তো অত সময় দরকার নেই। আচ্ছা, আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বলো কি, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। বোঝা গেছে? আচ্ছা, মনে রাখবা, আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করার জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো ওই জন্য আলোক তড়িৎ ক্রিয়াটা বলতে পারো এই অধ্যায়ের 50% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট বলো? 50% ইম্পর্টেন্ট টপিক। তার মানে বাকিটা কি ছিল? ক্যাটাগরি ডি হচ্ছে 50%। বোঝা গেছে? তার মানে এই দুই ক্যাটাগরি করলেই তোমার ইনশাআল্লাহ প্রশ্ন কমন চলে আসবে, যদি লাইন্সে ফাইনালে প্রশ্ন হয়। আচ্ছা, আর এই টপিকের গুরুত্ব আরো বেশি। কারণ কি? কারণ এর চেয়ে আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করার জন্য বিজ্ঞানী আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, 10 বার শুরু করি। সবার আগে দেখি যে আলো কি জিনিস। আলোচনা শুরু হচ্ছে, আমাদের টপিক গুলো লিখে রাখি। মনে করো আলো লিখলাম। ঠিক আছে, আলো টপিকটা এখানে থাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আলো কি জিনিস। আচ্ছা, তো মনে রাখবা, এখানে আলো নিয়ে দুইটা তত্ত্ব বা দুইটা ধারণা ছিল। কোন কোন বিজ্ঞানী বলছে যে আলো হচ্ছে একটা তরঙ্গ। আলো হচ্ছে একটা কি? তরঙ্গ। যেমন তোমরা দেখছো যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, আবার সবুজ আলো কি তরঙ্গ দৈর্ঘ্য আছে, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো অনেকে বলছে আলো হচ্ছে তরঙ্গ। মনে রাখবে, অনেকে বলছে আলো হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, অনেকে বলছে, বা স্পেশালি যদি বলি, তাহলে এই যে ক্রিয়াটা আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করছে যে আলো হচ্ছে একটা কণা। আলো হচ্ছে কি বলতো? কণা। বোঝা গেছে? তাহলে আলো বলো কি, আলো তরঙ্গ নাকি কণা? হ্যাঁ, ঠিক আছে। কিছু বিজ্ঞানী প্রথমে বলছিল যে আলো হচ্ছে একটা তরঙ্গ। বোঝা গেছে? বিজ্ঞানী হাইগেন্সের একটা নীতি আছে, একটা আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়। আর আইনস্টাইন তার আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেয় যে আলো হচ্ছে একটা কণা। প্রশ্ন হচ্ছে আলো কি তরঙ্গ নাকি কণা? এর অ্যান্সার হচ্ছে আলোর কাছে দুইটা ধর্মই আছে। আলো কখনো কখনো তার তরঙ্গ ধর্ম প্রকাশ করে, আবার কখনো কখনো তার কণা ধর্ম প্রকাশ করে। এক এক ক্ষেত্রে এক এক ধর্ম প্রকাশ করে। ঠিক আছে, এটাকে বলা হয় ডুয়ালিটি বলা হয়। ডুয়ালিটি মানে কি? দ্বিত্বতা। যে আলোর কাছে দুইটা ধর্মই আছে, তার কাছে তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। বোঝা গেছে? আচ্ছা, এখন এখন মনে রাখবা, আলোর যে কণা আছে তাকে ফোটন বলা হয়। কি বলা হয়? আলোর কণাকে কি বলা হয় বলো? ফোটন বলা হয়। ঠিক আছে, ফোটন নাম অনেক শুনছো। আলোর কণাকে কি বলে বলতো? ফোটন। এই ফোটন গুলো থেকে ফটো শব্দটা চলে আসে। ঠিক আছে, হ্যাঁ। আলোর কণাকে কি নাম দেওয়া হয়?
ফোটন নাম দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবা যে কোনো তরঙ্গ বা কণার শক্তি বের করে একটা ফর্মুলা আছে, শক্তি, ঠিক আছে। তরঙ্গ বা কণার শক্তি, শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই সমান লেখা যায় এইচ ল্যামডা, এমসিএস আসবে, পরে আসবে, ঠিক আছে, ওটা আসবে আপেক্ষিক সূত্র আসবে, এইচ এফ, এইচ এফ, ঠিক আছে। ই সমান লেখা যায় এইচ এফ। কনফিউজ করতেছো, ঠিক আছে, কথা কেন বলতেছো, ভিডিও করতেছি না। শক্তি, এই যে বললাম না, কথাবার্তা বলে তো ভুল হবেই। এটা হচ্ছে ফোটনের শক্তি। ফোটনের শক্তি কি? শক্তি, ঠিক আছে। তাহলে ফোটনের শক্তি ই সমান হচ্ছে এইচ এফ। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের নাম কি শুনছো? কেমিস্ট্রি বললে শোনার কথা, ঠিক আছে। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। মানটা মনে আছে কারো? 10⁻34। হ্যাঁ, আর এই এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। এটা মানে কি? কম্পাঙ্ক, বুঝা গেছে? আচ্ছা, আবার ই সমান লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা কই থেকে আসছে? কারণ এফ সমান লেখা যায় সি ভাগ ল্যামডা, ঠিক আছে। এই সূত্র ক্লাস 9 তুমি দেখে আসছো। কোথায় জানো? শব্দ অধ্যায় একটা সূত্র ছিল যে ভি সমান এফ ল্যামডা, দেখছো? ভি সমান এফ ল্যামডা। আচ্ছা, আলোর বেগে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? আলোর বেগে সি দিয়ে প্রকাশ করা হয়। তো আলোর ক্ষেত্রে সূত্র দাঁড়াবে যে বেগ মানে কি? সি, সি সমান এফ ল্যামডা। তাহলে এফ সমান বলতে কি লেখা যাবে? সি ভাগ ল্যামডা, সি ভাগ ল্যামডা, বোঝা গেছে? এই যে এফ এর মানটা বসালে কিন্তু চলে আসবে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এক এক আলোর জন্য এক এক রকম হবে, বোঝা গেছে? ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ মুখস্থ, মানটা প্রশ্নে দেয় থাকবে, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। আর সি মানে বলতে কি? আলোর বেগ। আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বোঝা গেছে? একই একই 2.99 ইউজ করা উচিত। আচ্ছা, আরেকটু সামারি করে দিয়ে আজকে আমরা নতুন অধ্যায় শুরু করলাম। অধ্যায়ের নাম কি? আধুনিক পদার্থ বিজ্ঞান। এই অধ্যায়ে দুইটা কনসেপ্ট। কয়টা কনসেপ্ট? দুইটা ক্যাটাগরি, বা দুইটা ক্যাটাগরি বলতে পারো। প্রথম ক্যাটাগরি কি ছিল? আলোক তড়িৎ ক্রিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপেক্ষিকতার সূত্র। আমাকে শুরু করলাম আলোক তড়িৎ ক্রিয়া, ক্যাটাগরি এ শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, তো আলোক তড়িৎ ক্রিয়া দেখার জন্য সবার আগে আলো কি বুঝতে হবে। তো আলো কি? আলো হচ্ছে একটা তরঙ্গ, আবার একটা কণা। কখনো কখনো আলো হচ্ছে তরঙ্গের মতো আচরণ করে, আবার কখনো কখনো হচ্ছে কণার মতো আচরণ করে। আর আলোর যে কণাটা আছে তাকে ইংরেজিতে ফোটন বলা হয়, ঠিক আছে। ফোটন মনে রাখবা। এই জন্য যদি বলি আলোক তড়িৎ ক্রিয়ার ইংরেজি নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো বা ফটোন মানে কি? আলোর কণা, ঠিক আছে। আচ্ছা, এখন আলোর কণার শক্তি বের করার একটা ফর্মুলা হচ্ছে ই সমান এইচ এফ। ই সমান এইচ এফ। আবার এফ সমান কি লেখা যায়? সি ভাগ ল্যামডা। চলে আসলো এইচ সি ভাগ ল্যামডা, যেখানে এফটা হচ্ছে কম্পাঙ্ক, হয়তো জানে আসছো। সি মানে কি? আলোর বেগ। আর ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, বুঝা গেছে? এক এক আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হয়, ফলে কম্পাঙ্ক কি এক এক রকম হয়, ফলে শক্তি কি হবে? এক এক রকম হবে, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে একটা কথা বলে রাখি। দেখো, এখান থেকে বলতে পারতেছো যে ই সমানুপাতিক এফ না? এখান থেকে বলা যাবে ই সমানুপাতিক এফ, কারণ এইচ কি? ধ্রুবক। তার মানে খেয়াল করে দেখো, যেই আলোর কম্পাঙ্ক যত বেশি তার শক্তি কি তত বেশি। ওই গেটটা খুলে রাখ গেছে কেন? লাগাও এটা। তাহলে ই এর কি? ই মানে কি? শক্তি, ঠিক আছে। তাহলে মনে রাখবা, যেই আলোর কম্পাঙ্ক, এফ মানে কি? কম্পাঙ্ক। যে আলোর কম্পাঙ্ক যত বেশি তার শক্তি কি তত বেশি। আচ্ছা, এখান থেকে দেখো যে ই সমান কি লেখা যায়? 1 ভাগ ল্যামডা, কারণ এইচ কি? ধ্রুবক, সি কি? ধ্রুবক। তাহলে ই সমানুপাতিক হচ্ছে 1 ভাগ ল্যামডা, বুঝতে পারতেছো? তার মানে যেই আলোর ল্যামডা যত বেশি তার শক্তি তত কম। আচ্ছা, তোমরা কি কেমিস্ট্রি তো পড়ছো, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700। আচ্ছা, ইথান আছে। আচ্ছা, বলো তো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কাদের আছে? কোন খেয়াল আছে? বেগুনি কম আছে, লাল, ঠিক আছে। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর কমের দিয়ে কি আছে? সবুজ বন আছে, সবুজ বেগুনি এরা আছে, ঠিক আছে।
তো মনে রাখবা যে খেয়াল করে দেখো লাল আলো ল্যামডা কি সবচেয়ে বেশি না, তার মানে কি লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই লাল আলো শক্তি কি সবচেয়ে কম। খেয়াল রাখবা ল্যামডা বাড়লে শক্তি কমে, রাস্তার মধ্যে সম্পর্ক ক্যান্টিনিস্টন ভুলে ফেলে ভাই, কমন সেন্স। ল্যামডা বাড়লে শক্তি কি হবে, কম হবে। একটা কথা মনে রাখবা ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ল্যামডা বেশি মানে কম্পাঙ্ক কি কম। তো খেয়াল করে দেখো ল্যামডা বেশি মানে কি কম্পাঙ্ক কম, তো ল্যামডা বেশি মানে শক্তি কি কম, আর ল্যামডা বেশি মানে কম্পাঙ্ক কম, তো কম্পাঙ্ক কম মানে শক্তি কি কম। মনে রাখবে এক কথায়, ঠিক আছে। ল্যামডা যদি বেশি হয় শক্তি কম হবে, ল্যামডা বেশি হলে শক্তি কি হবে কম হবে। আব্দুল্লাহ ফোকাস বোর্ডে করো। আচ্ছা, আর যদি কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে শক্তি কি হবে বেশি হবে, কমন সেন্স, ঠিক আছে। এটা মনে রাখবে, ক্যান্ডিয়ান স্টুডেন্ট ভুলাই ফেল, ঠিক আছে। ফারহান, ফারহান তুমি বলো যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে শক্তি কি হবে বেশি হবে। আচ্ছা, আর তুমি তিয়াস ল্যামডা বেশি হইলে শক্তি কি হবে কম হবে। আচ্ছা তুমি বলতো লাফি ল্যামডা বেশি হইলে কম্পাঙ্ক বেশি হবে না কম হবে, কম্পাঙ্ক কম হবে, কারণ সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো ল্যামডা বেশি হলে কম্পাঙ্ক কি হবে কম হবে। আচ্ছা এই শক্তি মানে কার শক্তি, ফোটনের শক্তি, মানে আলোর যে কণাটা আছে তার শক্তি, বোঝা যাচ্ছে, এতটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এই টপিকটা শেষ হলো। কি বললাম আমরা ফোটনের শক্তি বের করার ফর্মুলা দেখলাম, ই সমান কি এইচ এফ অথবা এইচ সি ভাগ ল্যামডা, মনে থাকবে। তাহলে ফোটনের শক্তির ফর্মুলা ই সমান কি এইচ এফ অথবা এইচ সি ভাগ ল্যামডা। আচ্ছা এবার আসি আমরা আমাদের মেইন টপিক, এতটুকু মনে রাখবো। এবার আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, ক্যাটাগরি এ আজকে শুরু হবে ইনশাআল্লাহ, ক্যাটাগরি এ, ঠিক আছে। আলোক তড়িৎ ক্রিয়া বোঝা গেছে। আচ্ছা আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করছে কে বা কে অবজারভেশন করছিল, আইনস্টাইন, ঠিক আছে। আইনস্টাইন, নিউটন বলছি আমি, আইনস্টাইন, ঠিক আছে। আচ্ছা আর আইনস্টাইনকে মনে রাখবে এই এক্সপেরিমেন্ট করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখবে এই এক্সপেরিমেন্টটা বোর্ডে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, এক বছর পর পরই আসে, ঠিক আছে। বলছে 50% ইম্পর্টেন্ট, তার মানে কি যদি আজকে এইবার না আসে পরের বার আসবে এমন একটা গ্যারান্টি থাকে, ঠিক আছে। আচ্ছা তাও আসতে পারে, ঠিক আছে, নোবেল পুরস্কার বিজয়ী এক্সপেরিমেন্ট। আচ্ছা এবার মনে করো, এবার দেখো এক্সপেরিমেন্ট দেখো, আলোক তড়িৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো আইনস্টাইন কি করছিল, একটা ধাতু নিছিল, কি করছিল একটা ধাতু নিছিল। কারণ তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো যে ধাতুর উপরে অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকে, পড়ছো, ধরলাম এখানে অনেকগুলো কি আছে, অনেকগুলা মুক্ত ইলেকট্রন আছে, ইলেকট্রন বোঝা গেছে, একটা চিহ্ন দিলাম, অনেকগুলা মুক্ত ইলেকট্রন আছে, বোঝা গেছে। আচ্ছা এখন বিজ্ঞানী আইনস্টাইন কি করছে, ধাতুর উপরে লাইট নিক্ষেপ করছে, ঠিক আছে, লাইট বা আলো নিক্ষেপ করছে। এখন একটা কথা মনে রাখবা, আলো মানে বিষয়টা এমন না যেটা দেখা যায়, অনেক আলো কিন্তু দেখা যায় না, মনে রাখবা, ঠিক আছে। মনে রাখবা যেই আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, ন্যানোমিটার তোমরা কিন্তু এগুলা কি দেখতে পারো, কিন্তু যেই আলো তরঙ্গ দৈর্ঘ্য 700 থেকে বেশি হলে কি দেখা যায়, দেখা যায় না। যেমন রেডিও অ্যাক্টিভিটি, ওয়াইফাই এর সিগন্যাল দেখা যায়, দেখা যায় না। আবার মনে করো তোমার আলফা কণা, এক্স রে, এগুলা কি দেখা যায়, দেখা যায় না। কারণ কি তারা এই রেঞ্জের ভিতরে পড়ে না। তো একটা কথা মনে রাখবে, আমি যখন এই অধ্যায়ে আলো বলবো মনে রাখবা আলো হচ্ছে একটা তরঙ্গ বা কণা, যেটা তরঙ্গ দৈর্ঘ্য এতর মধ্যে হলে দেখা যাবে, না হলে দেখা যাবে না। আমি যদি বলি যে আলো নিক্ষেপ করছে, বিষয়টা এমন না যে একটা লাইট নিক্ষেপ করছে, একটা রেডিও অ্যাক্টিভিটি নিক্ষেপ করছে, একটা ওয়েভ নিক্ষেপ করছে, তুমি দেখতে হতে পাবা না, বোঝা গেছে। হ্যাঁ এক্স রে দেখা যায় না, বোঝা গেছে। আলো মানে কি মনে রাখবে একটা তরঙ্গ বা কণা, যদি এই রেঞ্জে থাকে তাহলে সেটা দেখা যায় অথবা সেটা দেখা যাবে না, বোঝা গেছে। হ্যাঁ এখন এক্সপেরিমেন্ট এমন ছিল যে সেখানে কি করছে, আলো নিক্ষেপ করছে। আলো মানে কি আলোর কণা, ঠিক আছে, এটা হচ্ছে আলো ধরো কণা নিক্ষেপ করছে। এখন আলোর কণা তো শক্তি আছে না, আলোর এই যে কণাগুলো আছে এই কণার শক্তির ফর্মুলা কি বলো, একটু আগে লিখছি, ই সমান হচ্ছে এইচ এফ অথবা এইচ সি ভাগ ল্যামডা, বোঝা যাচ্ছে।
এখন এখানে আইনস্টাইন খেয়াল করে দেখলো যে যখন সে কণাগুলো নিক্ষেপ করছে কোনো সমস্যা নেই, কিন্তু একটু পরেই সে দেখলো যদি সে কণার কম্পাঙ্কটা বাড়িয়ে দিচ্ছে তাহলে কণার শক্তি কি হয়, বাড়ে যায়। অথবা যদি তরঙ্গ দৈর্ঘ্য কমায় দেয় তাহলে শক্তি কি হয়, বাড়ে যায়। তো একসময় দেখা গেছে যে এটা যখন এখানে আসলে ধাতুর পাতে আঘাত করে কোন কোন ক্ষেত্রে এই যে ইলেকট্রন গুলা, মনে করো ইলেকট্রন গুলা কি হয়, ছিটকে বাইরে চলে যায়। বুঝতে পারতেছো? এটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। যদি কেউ বলে আলোক তড়িৎ ক্রিয়া কি, সংক্ষেপে এটাই বলবা যে একটা ধাতুর উপর যখন আমি আলো নিক্ষেপ করব, ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে বা অনেক সময় দেখা যাবে যে ইলেকট্রন সেখান থেকে ছিটকে পড়ে যাবে। এই যে একটা এক্সপেরিমেন্ট হইলো, এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। বোঝা গেছে? আচ্ছা, কেন এগুলা ছিটকে পড়ে খুব বেশি আলোচনা আছে, করবো না, সময় নেই, তবে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা প্রতিটা ইলেকট্রন দেখো যখন তুমি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক পার করবা, একটা নির্দিষ্ট শক্তি পার করবা, তখন কিন্তু ইলেকট্রন গুলো ছিটকে পড়া শুরু হবে। আর তোমার এই যে ফোটন যেগুলা ছিল তার কাছে যদি শক্তি কম থাকে তাহলে ইলেকট্রন গুলা বের হয় না। কিন্তু তোমার কাছে যে ফোটন গুলা ছিল তার কাছে যদি শক্তি বেশি হয়ে যায়, ধরো একটা বেশি শক্তি নিক্ষেপ করছে, তখন ইলেকট্রন কিন্তু বের হইতে পারে। তার মানে এতটুকু বুঝো যে আলো মারলে কি ইলেকট্রন বের হবে? ইলেকট্রন বের হবে না। তোমার আলো বা ফোটনের কাছে ওই পরিমাণ শক্তি একটা থাকতে লাগবে যখন তুমি ফোটন নিক্ষেপ করবা যেন সে ইলেকট্রন বের করার মতো সক্ষমতা রাখে। বুঝতে পারতেছো? একটা উদাহরণ আমি দিলাম যে ধরো এই ইলেকট্রন বের হওয়ার জন্য 100 জুল শক্তি লাগবে। কতটুকু লাগবে বলো তো? ইলেকট্রন বের হওয়ার জন্য আগে ডাব্লিউ বা ফাই দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা। ইলেকট্রন বের হওয়ার জন্য কতটুকু শক্তি লাগবে সর্বনিম্ন, সেটাকে ডাব্লিউ বা ফাই দিয়ে প্রকাশ করা হয়। এর নাম হচ্ছে কার্যাপেক্ষক। নাম কি? কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক কি? যে একটা ধাতু থেকে ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন কতটুকু শক্তি লাগে সেটাকে বলা হয় ফাই বা ডাব্লিউ। নাম হচ্ছে কার্যাপেক্ষক, চিহ্ন হচ্ছে ফাই বা ডাব্লিউ। ঠিক আছে? অনেক বই ডাব্লিউ দেখছে, অবশ্য ডাব্লিউ দেখবে। বোঝা গেছে? তাহলে কার্যাপেক্ষক কি জিনিস বলতো? যে একটা ধাতু থেকে ইলেকট্রনটা বের করার জন্য সর্বনিম্ন কতটুকু শক্তি তোমার দিতে হবে। তো ধরলাম এই শক্তিটা মনে করো 100 জুল, ধরলাম যে এটা মনে করো 100 জুল, উদাহরণ হিসেবে ধরলাম। এবার বলো তো তুমি যে ফোটনটা নিক্ষেপ করছো এই ফোটনের শক্তি তুমি ক্যালকুলেশন করলা, ক্যালকুলেশন করে দেখলা যে এইটা আসলো 90 জুল। তাহলে বলো তো এই 90 জুল মারছে, কিন্তু ইলেকট্রন বের হওয়ার জন্য সর্বনিম্ন 100 জুল শক্তি দিতে হবে। ইলেকট্রন কি বের হবে? ইলেকট্রন বের হবে না। কারণ কি? তোমার কোশ্চেন আসলে লেকচারে দিয়ে ফেলবো, ঠিক আছে? তা করো, ঠিক আছে? ধরলাম 100 জুল, এগুলো বের করার শুধু আমি পরে লিখে দিব। একটা উদাহরণ দিচ্ছি যে ধরলাম ইলেকট্রন বের হওয়ার জন্য সর্বনিম্ন 100 জুল শক্তি লাগবে। এটাকে বলা হয় কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক মানে কি? একটা ধাতুর পাত থেকে ইলেকট্রনকে বের করতে আলোর মাধ্যমে সর্বনিম্ন কতটুকু শক্তি দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কতটুকু শক্তি দিচ্ছি? 90 জুল। ইলেকট্রন কি বের হবে? বের হবে না। বলো তো যদি আমি এখানে 95 জুল শক্তি দিই তাহলে বের হবে? বের হবে না। কারণ কি? ভাই সর্বনিম্ন 100 জুল শক্তি লাগবে, তুমি 295। যেমন মনে করো লাফি, ও কোচিং এ আসে না, কোচিং ওকে নিয়ে আসার জন্য ওকে টাকা দিতে হবে, বলছে শর্ত আছে টাকা দিতে হবে তাহলে আমি আসবো। ঠিক আছে? এমন একটা অবস্থা। ঠিক আছে? এখন বন্ধু বলছে ভাই কত টাকা দিবি? বলছে ভাই দেখ কাছে অনেক রোদ আছে, 100 টাকা দিলে আমি বাসা থেকে বের হবো, নাহলে বের হবো না, এমন একটা ভাবছা। ঠিক আছে? এখন বন্ধু নিয়ে গেছে 95 টাকা, কিন্তু লাফিকে বের করতে বাসা থেকে সর্বনিম্ন 100 টাকা লাগে। লাফি কি বের হবে? বের হবে না। বলবো যে ভাই এই রোদে, কড়া রোদে কমপক্ষে 100 টাকা না দিলে বের হবো না, আমার কার্যাপেক্ষক হচ্ছে 100। বুঝা গেছে? আচ্ছা, এবার বলো তো ধরো তুমি 100 দিয়ে ফেলছো, বলে এবার কি হবে? এবার লাফি বের হবে। কারণ লাফি বলছে যে আমাকে বের করার জন্য সর্বনিম্ন 100 জুল শক্তি লাগে। দেখলাম পকেটে 100 টাকা আছে, দিলাম, সে বের হইল। কিন্তু কোনো মতে বের হবে। কারণ কি? ওই 100 টাকা লাগে, তোমার কাছে 100 টাকাই ছিল, দেখো বের হইতে 100 জুল শক্তি লাগবে না, তো 100 জুল শক্তি দিয়ে মারছো, ধরো আগে কোনো মতে বের হবে, কোনো গতি শক্তি এখানে থাকবে না। আচ্ছা, এবার তুমি দেখলা যে কোনো একদিন তোমার কাছে 150 টাকা আছে বা 150 জুল শক্তি আছে, আর একে বের হতে কতটুকু লাগে? 100 জুল শক্তি লাগে। বলতো এবার কি হবে? দৌড়ায় দাঁড়াবে, দাম দাঁড়ায় দাঁড়াবে। ঠিক আছে? তার মানে কি? তার মানে এবার এটা একটা গতিশক্তি থাকবে। বুঝতে পারতেছো?
কেন থাকবে কথাটা বুঝো। তুমি দেখাইলে ভাই যে 150 টাকা, ঠিক আছে, এখন কথাটা ভালো করে বুঝো। তাকে বের করার জন্য সর্বনিম্ন 100 টাকা খরচা করতে হবে। তার মানে তুমি 150-র মধ্যে 100 খরচা করছো বের করতে, থাকলো কত? থাকলো হচ্ছে 50। তার মানে এই 50 হবে এর গতিশক্তি। বুঝতে পারতেছো? মনোযোগ। তুমি যখন 100 জুল শক্তি নিক্ষেপ করছো, ভালো করে দেখো, তুমি যখন 100 জুল শক্তি নিয়ে একটা ফোটনকে নিক্ষেপ করছো, ধরো 150 জুল নিয়ে, এখন এখানে বের করতে সর্বনিম্ন কতটুকু লাগে? 100 লাগে। তখন কি হবে? এখানে 150-র মধ্যে 100 খরচা হবে এটাকে বের করতে, আর বাদ বাকি তুমি দেখবা ছিটকে যখন পড়বে এর কাছে 50 জুলের একটা গতিশক্তি থাকবে। বুঝতে পারতেছো? বোঝা গেছে কি বলছি? যে মনে করো একে সর্বনিম্ন 100 জুল শক্তি লাগে বের হওয়ার জন্য, তুমি 100 জুল দিলে কোনো মতে বের হবে। কিন্তু তুমি যদি 150 জুল শক্তি দিয়ে নিক্ষেপ করো, তাহলে এই 150 জুলের মধ্যে 100 জুল খরচা হবে তাকে বের করার জন্য, আর বাদ বাকি 50 জুল শক্তি নিয়ে এসে গতিশক্তি আকারে চলে আসবে। এই 50 হবে তার গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি নিয়ে বের হয়ে আসবে, একটা বেগে বের হবে, ঠিক আছে। এইটা হবে ধরো একটা ইলেকট্রনের বেগ, বেগের ফলে কি আসে? হাফ এমভিএস করা আসে না? তো এইটা হবে ইলেকট্রনের গতিশক্তি। বুঝতে পারতেছো? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, ধরো তুমি একটা কাজ করলা, ধরো তুমি এবার মনে করো 200 জুল শক্তি দিয়ে নিক্ষেপ করলা, পদে এবার কি হবে? ইলেকট্রন বের করতে খরচা হবে 100 জুল, এবং 100 জুল যে বাকি ছিল সেটা কি হবে? সেটা ইলেকট্রনের গতিশক্তি হিসেবে থাকবে। বোঝা গেছে? মানে ইলেকট্রন আরো ফাস্ট বের হবে। হ্যাঁ, কারণ তার কাছে গতিশক্তি কি থাকবে? বেশি থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এবার ধরো তুমি 500 জুল শক্তি দিলে, এবার কি হবে বলো? হ্যাঁ, 500 জুল গতিশক্তি দিয়ে নিক্ষেপ করলা, 100 জুল খরচ হবে তাকে বের করার জন্য, আর বাদ বাকি 400 নিয়ে সে কি করবে? সে ওই 400 জুল গতিশক্তি নিয়ে সামনের দিকে চলে আসবে। তার মানে যত বেশি তুমি শক্তি দিবা ইলেকট্রন তত বেশি বেগে বের হবে, হয় তার গতিশক্তি তত বেশি হবে। বুঝা যাচ্ছে? একটা, ঠিক আছে, একটা ফোটনের শক্তি, ঠিক আছে। মনে রাখবা ফোটন কি একটা আছে না, যদি 10টা ফোটন থাকে 10টা ইলেকট্রন বের হবে, 20টা ফোটন থাকে 20টা ইলেকট্রন বের হবে। ভাগ হবে না। দেখো 10টা ফোটনের কাছে একই পরিমাণ শক্তি আছে। বুঝতে পারছো? হ্যাঁ, মনে করো এই যে 500 500 500, তো এ যদি কোন একটা ইলেকট্রন বের করবে, তাকে কি 100 খরচ হবে বের করার জন্য, 400 হবে তার গতিশক্তি। এই যদি কোন ইলেকট্রন বের করে, ঠিক আছে, বলো, কারণ এর কাছে শক্তি তো ধরো 500 আছে না, তো এই একটা ইলেকট্রনকে নিক্ষেপ করছে, আঘাত করছে। তুমি একটা বল, মনে করো একটা বলের অনেকগুলো সুইমিং পুলে বল রাখা আছে, তোমার কাছে একটা বল দিলাম, তুমি একটা বল দিয়ে নিক্ষেপ করলে, কি হবে? 10টা বল বের হবে না? একটাই বের হবে। কথা কমন সেন্স। ধরো অনেকগুলো র্যান্ডমলি বল এখানে আছে, তোমার কাছে একটা বল আমি দিলাম যে উপর থেকে তুমি নিক্ষেপ করো, তুমি একটা বল নিয়ে নিক্ষেপ করলা, যেই বল লাগবে সেটা কিন্তু বের হবে। বোঝা গেছে? কমন সেন্স মোটামুটি এমন যে একটা ফোটন তুমি মারছো, যদি ফোটন কাছে ওই পরিমাণ শক্তি থাকে, বেশি থাকে, তাহলে কি ইলেকট্রনটা বের হবে। যত এক্সট্রা শক্তি থাকবে তত এক্সট্রা তার হচ্ছে গতি শক্তিতে চলে যাবে, তার শক্তি সমান কনসেপ্ট। একটি লেখা দরকারই নেই, একটি লিখলে কোনো সমস্যা নেই। ধাতু থেকে কোন একটি লিখতে পারে, কি ইলেকট্রন, সমস্যা নেই, একই লিখলে হবে, ঠিক আছে। একটি আসলে ধাতু থেকে কোন একটা ইলেকট্রন বের করতে সর্বনিম্ন যেই পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় কার্য। দেখো, আচ্ছা, আলোচনা এখানেই শেষ, এবার নামাজ বিরতি, ঠিক আছে।